একটি এক্সক্লুসিভ অডিও আপনাদেরকে শোনাবো। যেই গল্পগুলো আমরা শুনছিলাম, নানা কথা বলা হচ্ছিল যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, তখন সেই মুহূর্তে পতিত শেখ হাসিনার সাথে মেজর জেনারেল শাকিল, যিনি বিডিআর এর মহাপরিচালক ছিলেন, তার সঙ্গে একটি টেলিফোন কথোপকথন হয়েছিল। সেই টেলিফোন কথোপকথনটি আমার হাতে এসেছে, সেটি আপনাদেরকে শোনাবো। এবং হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। দর্শক শ্রোতা, এবার কিন্তু পিলখানার হত্যাকাণ্ডকে সামনে রেখে ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে একটি এক্সক্লুসিভ অডিও আপনাদেরকে শোনাবো। যেই গল্পগুলো আমরা শুনছিলাম, নানা কথা বলা হচ্ছিল যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, তখন সেই মুহূর্তে পতিত শেখ হাসিনার সাথে মেজর জেনারেল শাকিল, যিনি বিডিআর এর মহাপরিচালক ছিলেন, তার সঙ্গে একটি টেলিফোন কথোপকথন হয়েছিল। সেই টেলিফোন কথোপকথনটি আমার হাতে এসেছে, সেটি আপনাদেরকে শোনাবো। এবং এটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে হাসিনার যে ধূর্ততা, হাসিনার যে প্রচন্ড ঠান্ডা মাথায় সে যেভাবে মানে জেনারেল শাকিল সহ সে সময়কার বিডিআর কর্মকর্তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এবং এই অডিওর পরে আমাদের সঙ্গে একজন সেনা কর্মকর্তা যোগ দেবেন, আপনাদের অত্যন্ত পরিচিত। তার কাছ থেকে আমাদের একটা প্রাথমিক একটা বিশ্লেষণ আমরা নেওয়ার চেষ্টা করব। এবং আপনারা শুধু দেখুন যে শেখ হাসিনার ধূর্ততা, এবং ওইরকম পরিস্থিতিতে হাসিনা বলছে যে ছবি তুলে রাখো, অর্থাৎ কতটুকু, মানে কি বলবো। আসলে আমরা দীর্ঘায়িত না করি আমার কথা, আপনারা অনেকে অপেক্ষা করছেন, আমরা সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক কথোপকথনে। স্যার, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। দাও। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে। এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে। এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাবকে অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে, 2-3 সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকেই লোক যাবে। আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না। তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম ক্রস ফায়ারিং না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব। এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছি, আর আমরা সাহস হারাচ্ছি না। আপনি করছেন? জি, আমি ট্রুপ যাচ্ছে এবং হেলিকপ্টার পাঠাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান, র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করছে, সে হেলিকপ্টার পাঠাচ্ছে। এবং তার কথোপকথন আপনারা বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে। এবং সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয়। তাদের হাতে অস্ত্র নাই, কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর। এই লাইনটি যদি লক্ষ্য করেন, যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয়, সে তাদেরকে রক্ষা করতে চায়। এবং
অবশ্যই মানে স্যালিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল, যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র নাই, খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে, উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল মানে বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন, আমরা আসলে তাকে স্যালিউট করি, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। দর্শক, এই অডিওতে আপনারা যেটি শুনলেন, ঠিক সেই সময়টায় বিডিআর গেটের বাইরে ছিলেন আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ, আমার অন্য চ্যানেলের নিয়মিত অতিথি। সুমন ভাই, অডিওটা আপনি শুনেছেন এবং সেই সময় আমি আপনার যে দীর্ঘ ইন্টারভিউ আমার এখানে আছে সেখান থেকে আমরা জানি যে সেই সময় আপনারা অলরেডি বিডিআর এর গেটে অবস্থান করছিলেন, অর্থাৎ পিলখানার গেটের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের আশেপাশে আপনাদের অবস্থান ছিল। এই অডিওটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা আপনার পর্যবেক্ষণ কি অডিওটা নিয়ে? আসসালামু আলাইকুম। এই ধরনের একটা কনভারসেশন বা কথাবার্তার কথা আমরা জানতাম পরবর্তীতে, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার দিনগুলোতে আমরা জানি নাই, বাট তার পরবর্তীতে আমরা অবশ্যই জানি। এখন আমরা একটু ফিরে যাই যে সেই সময়টাতে কি ছিল। 25 তারিখ সকালে যেই সময়টাতে আমি ধরে নিচ্ছি কনভারসেশনটা হয় বা হয়েছে, সেই সময়টাতে ব্র্যাবের 2টা ডিটাচমেন্ট জিকাতলা এবং নিউ মার্কেটের গেটের কাছে আছে এবং একটা ডিটাচমেন্ট তখন ঢুকবার চেষ্টা করছিল, কিন্তু র্যাবের তৎকালীন এডিজি অপস পরবর্তীতে মেজর জেনারেল রেজানুর খানের সুস্পষ্ট নির্দেশ ছিল ভিতরে ঢুকা যাবে না, সেই কারণে কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই। ক্যাপ্টেন শফিকের আন্ডারে যেটা ছিল যে তারা তখনও কিন্তু গোলাগুলি ওইভাবে কখনোই শুরু হয় নাই, একটা দুইটা হালকা গুলি হচ্ছে। এবং নিউ মার্কেটের গেটের দিকে কিন্তু মেজর জসিমের নেতৃত্বে আর্টিলারির যেই কোম্পানিটা সেটাও অবস্থান নিচ্ছে। আর আমরা তখন জিকাতলা গেটের সামনে 4 বেঙ্গল আমার কোম্পানি আমরা অবস্থান নিচ্ছি। গতকাল চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে। এটা নিয়ে ফেসবুকে অনেকে কথা বলছেন এবং পুলিশকে হুমকি দিচ্ছেন। আমরা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি করতে যাচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেগ সরিয়ে বাস্তবতার জমিনে দাঁড়িয়ে সব কিছু দেখা দরকার। বাংলাদেশকে আর কতদিন আমরা অ্যানার্কির মধ্যে রাখবো, এই প্রশ্ন আসা উচিত। এবং আমাদের আবেগের বাইরে গিয়ে কথা বলা, যদি কেউ অসন্তুষ্ট হয় তারপরে কথাগুলো বলা দরকার। কেন বলছি, গতকাল মারামারির পর আজ তারা পটিয়াতে চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক আছে সেটা অবরোধ করেছেন। তারা প্রচণ্ড বিক্ষুব্ধ পুলিশের উপরে, থানার উপরে থানা ঘেরাও করেছেন। কিন্তু কারণটা কি আসলে? কারণটা আমি গতকাল কি ঘটেছিল একটু দেখি এবং তাতে আমরা বুঝবো আসলে আমাদের কি বলা উচিত, কি করা উচিত। আমি প্রথম আলো থেকে পড়ছি, প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারীদের পক্ষের সূত্রে জানা গেছে রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে, এটা গতকালের কথা, ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়, তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। তারপরে কয়েকজন আহত হয়েছে এটা বলা হয়। পরে আবার রাত 11টার দিকে আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, তাতে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের 9 জন আহত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা একটা জিনিস খেয়াল করব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামটা বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছে। মানে আগামীকাল এই সংগঠনটা না থাকুক, আগামীকাল এই সংগঠনটার ভীষণ সমালোচনা, আরও সমালোচনা হোক, কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানে এই সংগঠনটি যে ভূমিকা পালন করেছে, ইনফ্যাক্ট এই একটাই ব্যানার ছিল আমাদের সামনে। আর যত যারা ছিল প্রচুর রাজনৈতিক দলও পার্টিসিপেট করেছে, কিন্তু কেউ তাদের ব্যানার, পলিটিক্যাল ব্যানার নিয়ে নামে নাই। সো এই সংগঠনের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব আছে, আবেগ আছে, এবং এটা জুলাই মাস। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি, পুলিশ আমরা চাই, যেটা শেখ হাসিনার সময় সবসময় চেয়েছি, পুলিশকে আমরা বলেছি তুমি তোমার আইন মেনে চলো, পুলিশের একটা আইন আছে সেটা মেনে চলো। শেখ হাসিনার কথা শোনা যাবে না, শেখ হাসিনা যা বলবে তা করতে হবে না, ওকে ধরো, ওকে মারো, ওকে পেটাও, ওকে ক্রস ফায়ার দাও, এগুলো করা যাবে না। যেটা যেটা আইনের বত্তায় হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে, পুলিশকে আইনের মধ্যে কাজ করতে হবে। ঘটনা যেটা জানা গেল, বৈষম্য বিরোধীরা, আমি এটাও ধারণা করি, অনুমান করি, ছাত্রলীগের প্রতি তাদের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, রাগ আছে, বিদ্বেষ আছে, সবই থাকা সম্ভব। এই ছাত্রলীগ তাদের জীবনে বহু সংকট তৈরি করেছে, এই জনজীবনে সংকট তৈরি করেছে, এটাও মানি, এটুকু বোঝার জ্ঞান আমার আছে। তারা তাকে ধরে পুলিশের কাছে নিয়ে গেছেন, এখন পুলিশ তাকে গ্রেফতার করছেন না, কারণ তার নামে কোনো মামলা ছিল না। আইনের কথা, খুবই বেসিক আইনের কথা। অথবা কেউ একজন যদি কোনো অপরাধ করতে থাকেন, তখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারে, সেই অবস্থা যদি পাওয়া যায়। এখানে তাও না, ওখানে সামনে পেয়েছে, আমরা ধারণা করি তাকে ধরে নিয়ে এসছে, এর গ্রেফতারে মামলা দিতে বলছে।
কাগজে কলমে বলা যায় এক ধরনের মামলা দেওয়া যায়, কিন্তু আমরা কি এগুলো চাইছি কিনা? বিশেষ ক্ষমতা আইন একটা আছে, গায়ের জোরে পুলিশের কাছে কোনো তথ্য নেই, ছাত্ররা চেয়েছেন বলেও কি বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া যাবে? বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে পুলিশকে কনভিন্সড হতে হবে, পুলিশকে দেখতে হবে, জানতে হবে যে এখানে কি ধরনের যে পেরিমিটার আছে, ওটা যে এনলিস্টেড ক্রাইমস আছে, সেটা অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তারা বলছেন তারা আবদার করছেন এটা করতে হবে। পুলিশ করেনি, তারপর সংঘর্ষ, তারপর এই পরিস্থিতি তৈরি হলো। আমি গণঅভ্যুত্থানের খুব অল্প দিনের মধ্যে পুলিশকে নিয়ে একটা কথা বলেছিলাম, 7 দিনের মধ্যে, খুবই আনপপুলার সময়, তারপরেও বলেছি যা ঘটে গেছে। শেখ হাসিনার সময় পুলিশ যে রোল প্লে করেছে, শুধু জুলাই অগাস্টের কথা না, মানে আমরা তো বারবার বলি যে অনেকে শুধু জুলাই অগাস্ট চেনেন। এই দেশে কবে থেকে কি হচ্ছে, পুলিশ কীভাবে জনগণকে নিপীড়ন হয়রানি করছে, এগুলোর খোঁজ অনেক লম্বা সময়ের। শেখ হাসিনা পতনের পর পুলিশ পালিয়ে গিয়েছিল, পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেক কিছু। সবার মধ্যেই ট্রমা আছে এবং পরবর্তীতে পুলিশ যখন ফিরে আসলো একটা আধুনিক রাষ্ট্রে, পুলিশকে গড়ে উঠতে দিতে হয়, কাজ করতে দিতে হয়। আমি জানি কাজটা সোজা না, কিন্তু যেখানে পুলিশ তার আইনের মধ্যে কাজ করছে, আমাদের সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন যদি মনে করেন তারা এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, তাই তারা যা করবেন তাই হবে, যা চাইবেন তাই হবে, এটা মগের মুল্লুক। শেখ হাসিনা এমন চাইতেন। এটাকে আমরা মব বলবো না, কেউ মব বলেন না, এটাকে মব বলবো না, কারণ এটা সংগঠন। মব আসলে সাংগঠনের নাম দিয়ে সাংগঠনিকভাবে যায় না, এটা একটা সংগঠন স্পেসিফিক, খানিকটা ছাত্রলীগ আওয়ামী লীগের সময় যেরকম করছিল সেই রকম পরিস্থিতি এটা। সো তারা মনে করছেন তারা যা বলবেন সেটাই আইন, তার মুখের কথাই আইন। পুলিশ জাস্ট একটা অনুগত বাহিনী, তাকে মানে একটা সরকারি পোশাক পরা একটা ব্যক্তিগত পান্ডা। আমি বলবো ওকে ধরো, ওকে মারো, ওকে মামলা দাও, এটা করতে পারি? কোনোভাবেই পারি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশের ওখানে যেসব বৈষম্য বিরোধী ছাত্ররা অনিয়ম করেছে, অন্যায় করেছে, মারামারিতে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এখানে ফৌজদারি অপরাধ হয়েছে, এই ফৌজদারি অপরাধের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই রাষ্ট্রকে দেখাতে হবে আইন সবার জন্য সমান, আইন কারোর জন্য বেশি সমান না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আইন একইভাবে প্রযোজ্য যেটা একজন ক্রিমিনালের জন্য প্রযোজ্য। খুব সোজা একটা কথা। গণঅভ্যুত্থানের 1 বছর সামনে রেখে জুলাই মাসে এই কথা বলা খুবই রিস্কি। আমি জানি আপনারা আমাকে প্রচুর গালিগালাজ করবেন, কিন্তু আমি সঠিক কথাটা বলতে চাই। এবং এটা খুব ছোট একটা ঘটনা না, এটা একটা বিরাট তাৎপর্য আছে। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আমাদের অনেকের মনে হয়েছে আমরা শেখ হাসিনা হয়ে যেতে চাই, আমরা শেখ হাসিনার মতো আচরণ করছি। বহুবার বলেছি আমাদের ভেতরে সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা থেকে যাওয়ার সম্ভাবনা থাকেও, কিন্তু ওটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা শেখ হাসিনাকে খেদাতে চেয়েছি বাংলাদেশকে একটা সিস্টেমের মধ্যে ঢোকানোর জন্য, একটা স্ট্রাকচারের মধ্যে ঢোকানোর জন্য, একটা নিয়মের মধ্যে ঢোকানোর জন্য। সুতরাং আমাদের সেটা করে যেতে হবে। এর বাইরে যে যা করবে, আইনের বাইরে, নিয়মের বাইরে, স্ট্রাকচারের বাইরে, সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি দাবি করি, লাভ নাই আসলে দাবি করে, এগুলো বারবার বলছি, রেজিস্টার করে রাখি। সরকার কি বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? উত্তর হচ্ছে নেবে না। এই জন্যই বলছি সরকার কোনো বেঞ্চমার্ক তৈরি করছে না। এই সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বেঞ্চমার্ক তৈরি করতে পারত, কিন্তু সেটা সরকার করবে না, কারণ এদের প্রতি সরকারের বিরাট ছাড় আছে। এরাই নাকি ডক্টর ইউনূসকে পদে বসিয়েছে। সুতরাং কিছু হবে না, হতে দেখি না আমরা, বলে রাখা। এবং সবার প্রতি এটুকু বলা যে পপুলার চিন্তার একটু বাইরে থাকা দরকার আছে। সেই চিন্তার বাইরে গিয়েই আমি বলছি এরকম কাজ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।